এখন চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব গর্ভবতী হওয়ার আগে এমন বেশ কিছু কিছু পদক্ষেপ আছে বা নিয়ম কানুন আছে যেগুলি মানাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়, কারণ বাচ্চার বেঁচে থাকা বা অ্যাবনর্মাল বাচ্চা জন্মগ্রহণের সঙ্গে যুক্ত। সেই আলোচনার বিষয়গুলি হলো, আপনি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে কি সহবাস করতে পারবেন বা সহবাস করলে কি ক্ষতি হবে। দ্বিতীয় নম্বর বিষয়টি হলো, গর্ভকালীন সময়ে আপনি কি কি খাবার খাবেন বা কি খেলে আপনার বাচ্চার জন্য ভালো হবে। তৃতীয় নম্বর যে বিষয়টি রয়েছে, তৃতীয় নম্বর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি কখনোই চাইবেন না আপনার বাচ্চা আপনার চোখের সামনে মারা যাক। তার জন্য দায়ী থাকবে কিছু ব্লাড টেস্ট। গর্ভবতী হওয়ার আগে এমন কিছু কিছু ব্লাড টেস্ট রয়েছে যেগুলো করাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়। তবে আপনি যদি গর্ভধারণের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। নমস্কার বন্ধুরা, আমি রবিশঙ্কর। হেলথ গাইড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি সেটা দেখতে পান। যদি কারোর কোনো প্রকারের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি অবশ্যই অ্যান্সার দেব। এখন শুরু করছি ভিডিওর মূল পর্বের মাধ্যমে আপনি দেখতে পাবেন গর্ভবতী হওয়ার সময় আপনাকে কি কি মাথায় রাখতে হবে বা কি কি পদক্ষেপ নিতে হবে গর্ভধারণের সময়। এই বিষয়টিকে আমি দুটো পার্টে ভাগ করে রেখেছি। প্রথম পার্টের মাধ্যমে আমি বেশ কিছু দিক তুলে ধরেছি, যেটা আমার চ্যানেলে অবশ্যই সেই ভিডিওটি রয়েছে। আপনি যদি দেখতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি। দ্বিতীয় পার্টের মাধ্যমে আমি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবো, যেগুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়াবে, কারণ গর্ভধারণের আগে এই বিষয়গুলি জানাটা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়ায়। কারণ আপনার যদি জ্ঞান থাকে তাহলে এটা গর্ভধারণ করা অত্যন্ত সহজ হয়ে দাঁড়াবে। এখন আমি শুরু করছি ভিডিওর দ্বিতীয় পার্টের প্রথম নম্বর যে পয়েন্টটি রয়েছে, গর্ভধারণের আগে স্বামী স্ত্রী দুজনকে এমন কিছু কিছু ব্লাড টেস্ট করিয়ে নিতে হবে যা বাচ্চার জন্ম মৃত্যুর উপর নির্ভর করে। এই ব্লাড টেস্টগুলি, এই ব্লাড টেস্টের মধ্যে প্রথমে রয়েছে থ্যালাসেমিয়া বা HPLC ব্লাড টেস্ট। এই ব্লাড টেস্টের মাধ্যমে বাচ্চার জন্ম ডিপেন্ড করে, কারণ স্বামী ও স্ত্রী দুজন যদি থ্যালাসেমিয়া বাহক হয়ে থাকে তাহলে যেই বাচ্চাটি জন্ম নেবে সেই বাচ্চাটি থ্যালাসেমিয়া গ্রাহক হবে। কারণ বাচ্চাটি জন্মের পর থেকেই কতদিন বেঁচে থাকবে তা কেউ বলতে পারে না, কারণ তাকে প্রতি মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে ব্লাড দিতে হবে, কারণ তার শরীরে ব্লাড তৈরিই হবে না। আপনি বুঝতেই পারছেন এই ব্লাড টেস্ট করাটা কেন অত্যন্ত জরুরি। তবে স্বামী স্ত্রী দুজনেই যদি থ্যালাসেমিয়া বাহক হয়ে থাকে তাহলে বাচ্চা নেওয়া যাবে না, কারণ যেই বাচ্চাটি জন্ম নেবে সেই বাচ্চাটি আপনাদের চোখের সামনে মারা যাবে, এটা আপনারা কখনোই দেখতে পারবেন না। দ্বিতীয় নম্বর যে ব্লাড টেস্টটি রয়েছে তা হলো ব্লাড গ্রুপিং। কেন এই ব্লাড গ্রুপিং করাটা জরুরি? যদি স্বামী ব্লাড গ্রুপিং পজিটিভ হয় ও স্ত্রী নেগেটিভ গ্রুপিং হয় তাহলে বাচ্চা নেওয়ার আগে অবশ্যই ডক্টরের সঙ্গে পরামর্শ করতে হবে, কারণ গর্ভের মধ্যে বাচ্চা আসার সঙ্গে সঙ্গেই একটা ইঞ্জেকশন দিতে হবে, না হলে সেই বাচ্চাটি মারা যাবে। সেটা কখনোই আপনারা চাইবেন না। সেই কারণে কারোর যদি পজিটিভ ও নেগেটিভ গ্রুপের রক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই গিয়ে ডক্টরের পরামর্শ গ্রহণ করুন। প্রেগনেন্সির ক্ষেত্রে এই দুটো ব্লাড টেস্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ব্লাড টেস্টগুলি আপনার শরীরে আজীবন থেকে যাবে, এর কোনো চেঞ্জেস বা পরিবর্তন হবে না সব সময়। এরপরে যে ব্লাড টেস্টগুলি রয়েছে, নানা প্রকার ওষুধ ও প্রাকৃতিক উপায়ে এগুলো মেনটেন করা সম্ভব। এগুলোর মধ্যে রয়েছে হিমোগ্লোবিন যদি আপনার শরীরে কম হয়ে থাকে তাহলে বাচ্চা জন্ম তো দূরের কথা, আপনার শরীরই ঠিক থাকবে না। দ্বিতীয় রয়েছে ব্লাড সুগার। এই ব্লাড সুগার হওয়ার কারণে আপনি গর্ভবতী হতে পারবেন না। তৃতীয় নম্বর যে ব্লাড টেস্টটি রয়েছে থাইরয়েড ব্লাড টেস্টের মাধ্যমে আপনার গর্ভের সন্তান গর্ভের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ব্লাড টেস্ট নিয়ে আমি অনেক ছোটোভাবে আলোচনা করলাম। যদি কারো কোনো প্রকারের প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন, আমি ব্লাড টেস্ট নিয়ে আরেকটা ভিডিও বানিয়ে দেবো। এখন আমি শুরু করতে চলেছি দ্বিতীয় পার্টের দ্বিতীয় নম্বর পয়েন্ট, যে গর্ভবতী হওয়ার পরে সহবাস করা যাবে কি না। এটা শুধু আপনার একার প্রশ্ন নয়, 100টা দম্পতির মধ্যে 90টা দম্পতির একই প্রশ্ন থাকে, তারা কি সহবাস করতে পারবে বা সহবাস করলে কি হয়। একটা জিনিস আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে, একটা মেয়ে যখন গর্ভধারণ করে সেই সময় মেয়ের শরীরে নানা প্রকারের চেঞ্জেস আসতে থাকে, নানা প্রকারের রোগ ব্যাধিও হতে থাকে, কারণ এই সময় মেয়ের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এর ফলে মেয়েটির শরীর দুর্বল হতে থাকে। এত কিছু কষ্টের পরেও মেয়েটি আনন্দ থাকে, কারণ তার একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা হবে, কারণ যেই বাচ্চাটিকে নিয়ে সে তার সমস্ত কষ্ট ভুলে গিয়ে নতুন করে বাঁচতে পারবে।
আর আপনি যদি সেই খুশি নষ্ট করে 10 মিনিটের খুশির জন্য আপনি সেই মায়ের সমস্ত আশা ভরসা নষ্ট করে দেন, তাহলে কি সেটা ভালো দেখায়? অবশ্যই ভালো দেখায় না। হয়তো এটা আপনার কাছে ভালো লাগবে গর্ভবতী হওয়ার পরে সহবাস করা, কিন্তু এটা মায়ের জন্য অত্যন্ত ক্ষতিকারক বা বাচ্চার জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে দাঁড়িয়েছে এখন। কারণ আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন আজকের সময় দাঁড়িয়ে বেশিরভাগ শিশুর মধ্যে কমন একটা রোগ দেখা যাচ্ছে, যেটা হলো শিশুর হার্ট ফুটো বা প্রি ম্যাচিওর বেবি। কারণটা কি? কারণটা হলো কোনো না কোনো দিক থেকে এক প্রকারের সহবাস করা, যেটা শরীরের জন্য অত্যন্ত ক্ষতি। এটা আপনাদেরকে অবশ্যই একটু বুঝতেই হবে। কারণ আপনি ডক্টরের কাছে গেলে ডক্টর তো বলবে আপনাকে সহবাস করা ভালো, কিন্তু ডাক্তার তো বলে খালাস, যখন আপনার অ্যাবনর্মাল বেবি বা প্রিম্যাচিওর বেবির জন্ম নেবে সেটা কিন্তু আপনাকেই দেখতে হবে, বা আপনার উপর দিয়ে সমস্ত ঝড় যাবে, এগুলো আপনাকেই দেখতে হবে। তখন ডক্টর দেখতে আসবে না। তখন সেই মায়ের উপর দিয়ে কতটা ঝড় যাবে আপনি বুঝতে পারছেন? কারণ যে এত কষ্ট সয়ে একটা সন্তান জন্ম দিল, সেই সন্তান যদি অ্যাবনর্মাল বা বিকলাঙ্গ হয়ে থাকে, তাহলে এর থেকে কষ্ট আর কিছুই নেই। সেই জন্য অবশ্যই সহবাস থেকে দূরে থাকতে হবে সবাইকে। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি রয়েছে, গর্ভবতী হওয়ার পরে কি কি খাবার খেতে হবে বা কি কি খাবার খেলে বাচ্চা সুস্থ, স্বাভাবিক ও পুষ্টিযুক্ত একটা বাচ্চার জন্ম হবে। একটা মেয়ে যখন গর্ভবতী হয়, সেই গর্ভবতীর প্রথম সপ্তাহ থেকে বাচ্চা জন্ম দেওয়া পর্যন্ত 40 সপ্তাহের ডিফারেন্স থাকে। এই 40 সপ্তাহের মধ্যে প্রথম 20 সপ্তাহের মধ্যে বাচ্চার কোনো গঠন তৈরি হয় না, কারণ এই সময় বাচ্চাটি তার গর্ভাশয় নির্ধারণ করে। আর পরের 20 সপ্তাহের মধ্যে সেই ভ্রূণটি ধীরে ধীরে বড় হতে থাকে, তার ফলে মায়ের শরীর থেকে প্রচুর পরিমাণে পুষ্টি ও নানা প্রকারের উপাদান গ্রহণ করতে থাকে। ফলে এই সময় মায়ের প্রচণ্ড পরিমাণে খিদে পায়। এটা আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন। মেয়েটি যখন গর্ভবতী হয়, প্রথম 3 মাস মেয়েটির প্রচণ্ড বমি হতে থাকে, কোনো কিছু খেতে ইচ্ছা করে না, যাই খায় তাই বমির মাধ্যমে বের করে দেয়, কোনো কিছু খেতে তার ভালো লাগে না। কারণ এই সময় ভ্রূণটি তার জায়গা নির্ধারণ করে। যেটা এই সময় খেতে হবে তা হলো প্রচুর পরিমাণে জল খেতে হবে। কোনো প্রকারের জলের ঘাটতি যাতে আপনার শরীরে না দেখা যায় সেই দিকে আপনাকে লক্ষ্য করতে হবে। কারণ জলের ঘাটতি দেখা দিলে তার বেবির উপর ইফেক্ট পড়বে, আর আপনার উপরেও ইফেক্ট পড়বে। আপনাকে অবশ্যই লক্ষ্য করতে হবে কোনো প্রকারের যাতে ইউরিনের ইনফেকশন যাতে না হয় আপনার। এই জন্য আপনাকে অবশ্যই বেশি করে জল খেতে হবে। পরের 20 সপ্তাহের মধ্যে আপনাকে প্রচুর পরিমাণে যেসব খাবার খেতে হবে, কারণ এই 20 সপ্তাহের মধ্যে ভ্রূণটি তার আকার চেঞ্জ করতে থাকে, পরে পরে বড় হতে থাকে। এর ফলে শরীরে নানা প্রকারের পুষ্টি উপাদানের প্রয়োজন হতে থাকে। ফলে আপনাকে যেই খাবারগুলি খেতে হবে সেই খাবারগুলির মধ্যে প্রথমে রয়েছে আপনাকে ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে। এই ক্যালসিয়ামযুক্ত খাবার খেলে কি হবে? কারণ এই ক্যালসিয়ামযুক্ত খাবার খেলে বাচ্চার হাড় ও দাঁত তৈরিতে অত্যন্ত সাহায্য করে এই ক্যালসিয়ামযুক্ত খাবার, যার মধ্যে দুধ ও দই খেতে পারেন আপনি। দ্বিতীয় নম্বর যে খাবারটি রয়েছে, আপনাকে ফোলেটযুক্ত খাবার খেতে হবে। কারণ এই ফোলেটযুক্ত খাবার খেলে বাচ্চার ব্রেনের বিকাশ ও শিরদাঁড়া তৈরিতে অত্যন্ত সাহায্য করে। এই ফোলেটযুক্ত খাবারের মধ্যে পরে আপনি যে কোনো ধরনের শাক খেতে পারেন। তৃতীয় নম্বর যে খাবারটি রয়েছে, আপনাকে প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। কারণ বাচ্চার ব্রেন ও মস্তিষ্ক তৈরি করতে সাহায্য করে এই প্রোটিনযুক্ত খাবার। এই প্রোটিনযুক্ত খাবারের মধ্যে পড়ে মাছ, মাংস, ডিম। আপনাকে অন্তত প্রতিদিন একটা করে ডিম খেতেই হবে। আর যেই খাবারগুলি আপনাকে খেতে হবে যা অত্যন্ত পুষ্টিযুক্ত খাবার, যে কোনো ধরনের আপনি বীজ খেতে পারেন, যেমন কুমড়োর বীজ, কাজু, কাঠবাদাম, এগুলি আপনি খেতে পারেন। আর যেটা আপনাকে খেতে হবে সেটা হলো কলা খেতে পারেন আপনি। কলাতে প্রচণ্ড পরিমাণে পুষ্টি রয়েছে। কলা খেলে আপনার শরীরের এনার্জি বাড়বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন।